দর্শক স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। চলমান পরিস্থিতিতে উৎপাদনমুখী আমদানি রপ্তানি ও বিদেশি বিনিয়োগ নির্ভর প্রতিষ্ঠানে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব বিনিয়োগকারীদের মনে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে গেল অর্থবছরে বৈদেশিক বিনিয়োগ কমেছে 6.5%। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ইন্টারনেট বন্ধ আর কারফিউ জারির পরও প্রায় 1 সপ্তাহ ধরে অর্থনীতি পুরোপুরি স্থবির ছিল। এতে বন্দরেও তৈরি হয়েছে কন্টেনার জট। বিনিয়োগকারীদের কাছে দেশের ইমেজ সংকট ভাবিয়ে তুলেছে। সব মিলিয়ে চলমান এই পরিস্থিতিতে কোন পথে বাংলাদেশের অর্থনীতি, এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আগামী 1 ঘন্টা এ নিয়ে আরও বিস্তর আলোচনা করব, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা অংশ নেবেন। আমরা আলোচনার নাম দিয়েছি ব্র্যান্ডিং বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন এফবিসিসিআই এর পরিচালক রকিবুল আলম দীপু, মালয়েশিয়া চেম্বার অব কমার্স ও বেসিসের সাবেক সভাপতি এবং এফবিসিসিআই এর উপদেষ্টা সৈয়দ আলমাস কবির এবং ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা শুরুতেই একটু ফারুক ভাইয়ের কাছে যেতে চাই, যে একবারে খোলামেলাভাবেই খুব সরল বাক্যে যদি একটু জানতে চাই যে চলমান এই পরিস্থিতিতে আসলে কোন পথে বাংলাদেশের অর্থনীতি। ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আমার কাছে জানতে চাওয়া মানে আমার পুরা জাতি জানে। একটু আগে আপনারা বলছিলেন ফিকি কী বলছে কিংবা অন্যান্য বিজনেস অর্গানাইজেশনগুলো কী বলছে, এগুলো আমরা সবাই জানি। এবং যে ধরনের যে গত সপ্তাহখানেক ধরে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, এটা এরকম আসলে এই ম্যাগনিটিউডের সমস্যা আমরা কখনো, সংকট দেখিনি কখনো। তো এখন কথা হচ্ছে যে এখন যেটা ঘটেছে সেটা নিয়ে কথা বলা উচিত। আমাদের এখন সামনের দিকে তাকানো উচিত যে কিভাবে আমরা এই ক্ষতি পুষিয়ে উঠব। এবং সবচেয়ে বড় কথা, একজন ব্যাংকার হিসাবে আমি যেটা বলতে পারি যে সবসময় আমাকে জবাব দিতে হচ্ছে এটা বিভিন্ন জায়গায়, যে ব্যাংকের কি ক্ষতি হয়েছে। এখন কয়েকদিন ধরে ব্যাংকের ট্রানজ্যাকশন বন্ধ ছিল, সেটা একটা সাময়িক একটা উপসর্গ ছিল। কিন্তু কথা হচ্ছে যে আমরা যেটা নিয়ে শঙ্কিত বেশি, সেটা হচ্ছে যেই ক্ষতিটা এখনও দেখা যাচ্ছে না কিংবা দৃশ্যমান নয় এই মুহূর্তে, সামনে যে ক্ষতিগুলোর অভিঘাত আমাদেরকে সত্যিকার অর্থে শঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট, সেটি নিয়ে আমাদের এখন ভাবতে হবে। ইমেজ ক্রাইসিসের কথা বললেন, তারপরে ইন্টারনেট বন্ধ থাকার যে ব্যাড এফেক্ট যেটা হয়েছে সেটার কথা বললেন। এটা আমরা সবাই জানি। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ এত বেশি ডিজিটাল হয়েছে, আমরা অল্প কয়েকদিন টের পেয়েছি যে ইন্টারনেট বন্ধ কিংবা ডিজিটাল সেবা না থাকলে আমরা কোথায় উপস্থিত, কোথায় কোন অবস্থানে আছে। গ্যাস রিফিল করা যাচ্ছে না, ইলেকট্রিসিটির প্রিপেড মিটার রিফিল করা যাচ্ছে না, ফোন আপনার টপ আপ করা যাচ্ছে না। বিভিন্নভাবে আমরা বুঝতে পেরেছি আমরা কতখানি নির্ভরশীল ছিলাম। কিন্তু তার চেয়ে বড় জিনিসটি হচ্ছে, সেটি হয়তো এখন আপাতত আমরা করেছি, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে যে ইমেজটা আমাদের ক্ষতি হয়েছে সেটা আমরা ফিরিয়ে আনতে পারি কিভাবে। সেটির জন্য এখনই কিন্তু মানে সত্যিকার অর্থে রেটোরিক্স না করে সত্যিকার অর্থে আমাদের যা পরিকল্পনা যা করতে চাই সেটিকে যত শীঘ্র সম্ভব কাজে পরিণত করতে হবে। তাহলেই শুধুমাত্র আমাদের এই ক্ষতির বিষয়টি আমরা হয়তো এটা পোষানো যাবে কতদিনে কেউ এই মুহূর্তে কেউ বলতে পারছে না, কিন্তু কথা হচ্ছে যে চেষ্টাটা এখন থেকে শুরু করতে হবে। মানে অর্থনীতির যে সচল রাখার জন্য যে গুরুত্বটা দেওয়া দরকার, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে সেই জায়গাটা বাস্তবায়ন করা উচিত। আপনি সেটা বেশি গুরুত্ব এবং প্রোঅ্যাক্টিভলি করতে হবে। মানে এরকম নয় যে আমার ঘাড়ে এসে পড়লো বলে আমি করছি তা নয়। আমাদের প্রোঅ্যাকশন ব্যাপারটা আমাদের দেশে একটু ঘাটতি আছে। আমরা প্রোঅ্যাক্টিভলি অনেক কিছু করি না, আমরা রিঅ্যাক্টিভলি করি। তো আমাদের যখন যেটা উচিত হচ্ছে প্রোঅ্যাক্টিভলি করা, মানে আমরা বুঝতে পারছি সমস্যাগুলো কোথায়, সংকটটা সামনে কি আসবে, সেটি থেকে এখনই প্রোঅ্যাক্টিভলি কাজ শুরু করতে হবে। ওকে, আমি একটু আলমাস ভাইয়ের কাছে জানতে চাই একই বিষয়ে, যে আসলে কোন পথে বাংলাদেশের অর্থনীতি। ধন্যবাদ। দেখেন, এইরকম পরিস্থিতি যেটা ফারুক ভাই বলছিলেন, যে এরকম পরিস্থিতি তো আগে কখনো ওইভাবে হয়নি, ইন দ্য রিসেন্ট হিস্ট্রি বাংলাদেশে হয়নি। আমাদের এখানে কোভিডের সময়ও কিন্তু আমাদের অর্থনীতির চাকা কিন্তু চলমান ছিল, এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেট, মেইনলি ইন্টারনেট ব্যবহার করে আমরা সব কাজ করেছি তখন। এবং আমাদের কিন্তু ব্যাংকিং বলেন, আমাদের সব ধরনের ইকোনমিক কার্যক্রম কিন্তু তখন চলেছে।
মুশকিল হয়েছে যে যখন আমাদের এই ব্ল্যাকআউটটা হলো, সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন শুধু হয়ে গেলাম তা না, আমরা নিজেদের মধ্যেও কোনো কাজ করতে পারিনি। যে আমাদের ঠিক আছে যেটা আমরা নিজেদের মধ্যে আমরা আমাদের দেশের মধ্যে আমরা আমাদের ফোনের বিল দিব বা বিদ্যুতের বিল দিব বা গ্যাসের বিল দিব, সেটাও করতে পারিনি। সো পুরো অর্থনীতি কিন্তু একদম হঠাৎ করে থমকে গেছিল। তো এটা আমার মনে হয় একটা বিরাট বড় একটা ব্যাপার এবং এটাকে কিন্তু খুবই সিরিয়াসলি নিতে হবে। ফিকির যে রিপোর্ট থেকে আপনারা বললেন যে 1,00,000 কোটি টাকার মতো খরচ, ক্ষতি, এই ক্ষতির এই নাম্বারগুলো দেখেন, এই নাম্বারগুলো হয়তো আরও বেশি অথবা কিছু কম, সেটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট না। তার কারণ হচ্ছে যে এই ক্ষতিগুলো হয়তো আপনি 2 মাসে, 3 মাসে, হয়তো 6 মাসে আপনি পুষিয়ে উঠতে পারবেন। কিন্তু আমাদের যে ইমেজের ক্রাইসিসটা হলো, আমরা যে কনফিডেন্সটা হারালাম, সেইটা কিন্তু একটা বিশাল লং টার্ম এফেক্ট কিন্তু আমাদের বিজনেসের উপর পড়বে, ইকোনমির উপরে পড়বে। আরেকটা জিনিস আমি একটু বলি যে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা, একেবারে মাইক্রো এসএমই যারা, তারা কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে, তারা কিন্তু ধরেন এই ইন্টারনেট ব্যবহার করেই বলেন, ফেসবুক ব্যবহার করে বলেন, তারা কিন্তু নানা রকমের ছোটোখাটো জিনিস বিক্রি করে, একেবারে গৃহবধূ কিন্তু। এবং এইটা করেই কিন্তু একটা তো আমাদের আরএমজি থেকে একটা উইমেন্স ইমানসিপেশন হয়েছে, নারী স্বাধীনতা একটা হয়েছে। এই ডিজিটাল কমার্স ব্যবহার করে এবং বিশেষ করে ফেসবুক ব্যবহার করে কিন্তু নারীদের, গৃহবধূদের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ইমানসিপেশনও কিন্তু হয়েছে, অর্থনৈতিক অন্তর্ভুক্তি বলেন বা স্বাধীনতা বলেন, সেটা কিন্তু এসেছিল। কিন্তু সেইটা কিন্তু এখনো পর্যন্ত এই প্রায় কতদিন, প্রায় 10-12 দিন হয়ে গেল, এখন কিন্তু বন্ধ আছে। এইখানে কিন্তু একটা বিশাল ক্ষতি। এবং এই মাইক্রো এসএমইর কথা যেটা বলছিলাম, এরাই কিন্তু আমাদের ইকোনমির লাইফ লাইন। আমাদের মতো উন্নয়নশীল দেশে কিন্তু এই এসএমইরাই হচ্ছে লাইফ লাইন ইকোনমির। সো এইটা আমরা কিভাবে সচল করতে পারি আবার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি কখনো, যদি আল্লাহ না করুক হয় আবার, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে এই ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখতে পারবো, সেটা নিয়েও কাজ করতে হবে। এবং সেটা নিয়ে আমার কিছু পরামর্শ আছে, আমি হয়তো পরে এগুলো বলবো। আর শিল্প প্রতিষ্ঠানগুলোকে যাতে এর আওতায় না আসে বা এর যে নেতিবাচক প্রভাব রয়েছে সেটির বাইরে থাকে, সেই জায়গাটি নিরূপণ করা দরকার, অবশ্যই নিশ্চয়তা দেওয়া দরকার। মানে এর বাইরে যে আমরা তো দেখেছি যে ইন্টারনেট বন্ধ থাকার ফলে কিন্তু যে উৎপাদন কারখানায়, কিন্তু অনেক কারখানায় উৎপাদন বন্ধও ছিল। কিছু কিছু কারখানা আছে যে কারখানাগুলো আসলে ইন্টারনেটের উপরে নির্ভর করে, মানে যেসব স্ট্রাকচার থাকে, কাটিং থাকে বা বিভিন্ন বিষয়গুলো থাকে। এখন কি সেটা কি অবস্থায় আছে? এখন কি যেহেতু ইন্টারনেট চালু হয়েছে, এখন কি সেই পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে? এখনো স্বাভাবিক হয়নি আনফরচুনেটলি। তার কারণ হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি, অ্যাটলিস্ট সব জায়গায় ফিরে আসেনি। তো তার ফলে হচ্ছে কি, অনেকেই কিন্তু ধরেন এই যেটা আপনি বললেন যে হয়তো বাইরের সাথে কমিউনিকেট করে আপনাকে কাজগুলো করতে হচ্ছে, আপনাকে ফাইল আপলোড করতে হচ্ছে, ডাউনলোড করতে হচ্ছে, ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হচ্ছে, এগুলো ঠিকমতো করা যাচ্ছে না। সো এই কমিউনিকেশন বা যখনই বাধাগ্রস্ত হচ্ছে, তখন প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে অথবা অনেক প্রোডাকশন লস হয়ে যাচ্ছে। আর আপনি যদি আইটি ইন্ডাস্ট্রির কথা বলেন, আইটি ইন্ডাস্ট্রি তো পুরোপুরি থমকে। তার কারণ হচ্ছে যে ওটা তো আপনার রিয়েল টাইম আপনাকে মানে যোগাযোগ রাখতে হয়, আপনি রিয়েল টাইমে কাজ করতে হয়। তো সেইখানে তো একেবারেই পুরোপুরি বন্ধ ছিল এবং এখনও এই ধরনের আর কি বাধা মানে সম্মুখীন হচ্ছে। আপনি শুনে অবাক হবেন, আমি এখানে একটু যোগ করে রাখি যে আইটিতে, যেহেতু আইটিতে কাজ করার জন্য আপনার শুধু একটা ল্যাপটপ দরকার, আর কিছু না, আর একটা ইন্টারনেট কানেক্টিভিটি দরকার। খুব অবাক হবেন, প্রায় 200 আইসিটি প্রফেশনালস, প্রায় 200, তারা একদিনের নোটিসে নেপালে চলে গেছে এবং নেপালে বসে তারা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত তারা এখনো কাজ করছে। কেউ নেপালে গেছে বেশিরভাগ লোক, কিছু মানুষ শ্রীলঙ্কায় গেছে, যাদের ভিসা ছিল তারা ব্যাংককে গেছে। সো এরা ওখানে বসে, এবং প্লেন থেকে আমাকে ফোন করে বলেছে, আমাকে মেসেজ করে বলেছে যে আমরা প্লেন থেকে নেমে এয়ারপোর্টে বসেই কাজ শুরু করেছি, কেননা ওরা যোগাযোগ করতে পারছিল না ওদের ক্লায়েন্টের সাথে। সো এইরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি বুঝতে পারছেন যে ইন্টারনেট না থাকলে এই ধরনের প্রোডাকশন কিন্তু একেবারে পুরোপুরি স্টল। এই জায়গাটিতে ক্লায়েন্ট যখন একবার আস্থা মানে উঠে যায় ক্লায়েন্টের, তখন কিন্তু ওই ক্লায়েন্টকে আবার ফিরিয়ে আনাটাও একটা দুঃসাধ্য ব্যাপার, অনেক দুঃসাধ্য। আপনি ক্লায়েন্টকে আস্থা দিবেন কিভাবে, ক্লায়েন্ট ভরসা পাবে কিভাবে? এবং স্পেশালি ফরেন মানে যারা ইনভেস্টার্স আছে, তারা তো, যারা মনে করেন হয়তো ইনভেস্ট করছিল বা করবে বলে চিন্তা করেছিল, তারা তো এখন পিছপা হবে, তারা তো এখন 2বার 3বার 4বার চিন্তা করবে যে আমি কি এখানে
এখানে করব ইনভেস্টমেন্ট, আমার টাকাগুলো যদি আটকে যায় তাহলে কি হবে? সো এই যে ইমেজ সংকট এবং আস্থার সংকট, এটা হচ্ছে সবচেয়ে বড় লস। ওই টাকা কত হাজার কোটি টাকা বা কত লক্ষ কোটি টাকা, ওইটার থেকে বড় হচ্ছে এই ইমেজের সংকট। আসবো আপনার কাছে একটু আমাদের দীপু ভাইয়ের কাছে একটু যেতে চাই যে এই যে মানে সরল বাক্যে যেটি জানতে চাচ্ছিলাম, বাংলাদেশের অর্থনীতি কোন দিকে, আপনার মতামতটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমার ভাইরা যে বললেন, অ্যাকচুয়ালি এটা আমরা সবাই জানি যে সিচুয়েশন ঘটে গিয়েছে আমাদের দেশে, এই সিচুয়েশন থেকে আমরা কিভাবে ওভারকাম করব, এইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে টাকার অঙ্ক ব্যাপারটা, ফিকা যেটা বলেছেন 1 লক্ষ কোটি টাকার মতো, আসলে 1 লক্ষ কোটি টাকা না, এটা ব্যবসার একটা ডিজাস্টার হয়ে গেছে। কারণ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছে। কী পরিমাণ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এই 8 দিনের ঘটনায় কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি। আপনি নিজে চিন্তা করেন যে আমরা কিন্তু আগে আসলে বুঝতে পারি নাই যে আমরা এই ইন্টারনেট ছাড়া মানে একেবারেই অচল। সারা বিশ্ব কিন্তু এখন একেবারেই অচল। তা আমরা বাংলাদেশের জনগণ এইভাবে কখনোই রিয়েলাইজ করতে পারি নাই যে ইন্টারনেট ছাড়া আমরা কি পরিমাণ অচল। এই 8-10 দিনে মনে করেন যারা শুধু বিজনেস না, বাংলাদেশের রেপুটেশন, যারা পড়ালেখা করছেন, ছাত্রদের পড়ালেখা, স্টুডেন্টদের পড়ালেখা, তারপরে যারা বিজনেস করছেন, যারা ওই যে ভাই বলেন যারা ক্ষুদ্র এসএমই যারা, তারা তো টোটালি এখন পথে বসে গেছেন। যে এই জিনিসের উপর, ইন্টারনেটের উপর আমরা যে কী পরিমাণ নির্ভরশীল হয়ে গিয়েছিলাম, এটা আমরা এখন রিয়েলাইজ করতে পারছি। এই মুহূর্তে আসলে সত্যি কথা বলতে দেশের যে পরিস্থিতি, শুধু ইন্টারনেট না, আদার্স যে মানে আমাদের বহির্বিশ্বের কাছে বলেন, আমাদের দেশের মধ্যে বলেন যে ইমেজের সংকটটা হয়েছে, মানে ইমেজের যে ঘাটতিটা হয়ে গেছে, এই ইমেজটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো, সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। না, আমরা সব ব্যবসায়ীদের কাছ থেকে এবং মানে সর্বমহল থেকেই এই জিনিসটাই আমরা জানতে পারছি যে মানে যে ভাবমূর্তিটা নিয়ে প্রশ্ন উঠেছে, এটি নিয়ে সবাই একটু উদ্বিগ্ন রয়েছে। এই জায়গাটিতে নিশ্চয়ই মানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও নিশ্চয়ই এই জায়গাটিতে বেশি গুরুত্ব আরোপ করবেন। আমি একটু ফারুক ভাইয়ের কাছে আসতে চাই। ইন্টারনেট বন্ধ ছিল বেশ কয়েকদিন, এখন স্বাভাবিক হয়েছে, যদিও মানে গতি নিয়ে প্রশ্ন রয়েছে। তো মানে ব্যাংক খাতে আসলে কি ধরনের সমস্যা এখনো পর্যন্ত রয়েছে, বা ব্যাংক খাতে তো মানে ইন্টারনেট বন্ধ থাকলে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, এখন স্বাভাবিক হয়েছে, সেই বিষয়গুলো কি স্বাভাবিক হয়েছে কিনা? ব্যাংক খাতের বিষয়টা হচ্ছে যে যেটি ইন্টারনেট নির্ভরশীলতার ব্যাংকের যে দৈনন্দিন লেনদেনের বিষয়টা, সেটি এখন একটু স্মুথ হয়েছে এটা বলা যায়, কিন্তু আমরা সেটা নিয়ে ভাবিত নই। কারণ কথা হচ্ছে যে খুব সাময়িকভাবে যেটা ছিল, 2-3 দিন ব্যাংক বন্ধ ছিল, সেটা হয়তো সামাল দেওয়া গেছে, কারণ এটিএম ছিল। মানে যদি ক্যাশ টাকার কথা বলেন আপনারা, আমাদের এটিএমগুলো কাজ করেছে, এটিএম ছিল, কোথাও কোথাও পজ মেশিন কাজ করেছে, মানুষের কেনাকাটার ব্যাপারে খুব একটু সমস্যা হয়নি। কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল, একেবারে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল, তখন যে ঘটনাটা ঘটেছে, সে ব্যাংকগুলো তাদের পেমেন্ট দিতে পারছিল না। ডিউ ডেটে পেমেন্ট না দিলে আমাদের ব্যাংকের ভাবমূর্তি, যেটা বিদেশি ব্যাংকের কাছে, আমাদের যারা নস্ট্রো অ্যাকাউন্ট মেনটেন করি আমরা যেখানে দেশের বাইরে, তাদের কাছে আমাদের যে ইমেজের সংকট, এটা ব্যাংকের ইমেজ, শুধু দেশের নয়, ব্যাংকের প্লাস দেশের দুটোই ঘটনা ঘটেছে। এখন কথা হচ্ছে যে এখন আমি এরকমও জানি কিছু বিদেশি ব্যাংক, একটি বিদেশি ব্যাংক মিনিমাম আমি জানি, তারা এখানকার ব্যাংকগুলোর উপর যে ক্রেডিট লাইন ছিল সেটা হঠাৎ করে সাসপেন্ড করে দিয়েছিল। যাই হোক, এটা পরে তাদের সাথে কথাবার্তা বলে এটা আবার রিলিজ করা হচ্ছে। কিন্তু মানে ব্যাপারটার ম্যাগনিটিউড বোঝানোর জন্য আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তারা ক্রেডিট লাইন বন্ধ করে দেওয়া মানে কি, যে আমার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা আমি বিদেশি এক্সপোর্টারদেরকে আমি পেমেন্ট করবে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তা করেন, তাহলে বিদেশি এক্সপোর্টার সামনে তো আমাদের দেশে এক্সপোর্ট করতে ভয় পাবে যে হঠাৎ করে কখন আবার এইসব বন্ধ হয়ে যায়। সুতরাং বিষয়টা হচ্ছে যে এই যত লক্ষ কোটি টাকারই ক্ষতি হোক না কেন, যেই ক্ষতিটা আসলে ইমেজের হচ্ছে সেটা কিন্তু পরিমাপ করা যাবে না, এবং সেটি দীর্ঘস্থায়ী হবে। এইটা হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয়। বিভিন্ন খাত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন প্রতিনিধিরা জানাচ্ছেন যে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। মানে ব্যাংক খাতে কি এরকম কোনো নিরূপণ করা গেছে যে আসলে ব্যাংক খাতের ক্ষতির পরিমাণটা? নিরূপণ কিন্তু আসলে এখন যেগুলো বলা হচ্ছে এগুলো সবই একটা জাস্ট অ্যাসেসমেন্ট মাত্র, খুব রাফ অ্যাসেসমেন্ট। এটা আমি ওইভাবে কোয়ান্টিফাই করতে চাই না। ব্যাংকগুলো তো এই মুহূর্তে কোয়ান্টিফাই করতে পারবে না। ব্যাংকগুলো কখন কোয়ান্টিফাই করতে পারবে? যখন দেখা যাবে এইটার অভিঘাত হিসেবে
যখন ব্যবসায়ী মহল ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক কখন ক্ষতিগ্রস্ত? ব্যাংক তো নিজে ক্ষতিগ্রস্ত হয় না। যখন ব্যবসায়িক মহল ক্ষতিগ্রস্ত হয় তখন ব্যাংকের ব্যবসার উপরে প্রেশার পড়ে। ব্যবসায়ী মহল যখন খেলাপি হয়ে যায় তখন ব্যাংকের উপরে প্রেশার পড়ে। সুতরাং এটা ব্যাংক এককভাবে নয়, দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হওয়া মানে ব্যাংকের ক্ষতি হওয়া। সুতরাং সেটি নিরূপণ করতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে। সামনে কতগুলো আবার লোন অ্যাকাউন্ট খেলাপি হয়ে যাবে তাদের ইচ্ছার বিরুদ্ধেই, মানে ইচ্ছাকৃতভাবে না। এই ক্রাইসিসে যদি আপনি মনে করেন গার্মেন্টসের, যদি আমরা আমাদের যারা গার্মেন্টস এক্সপোর্টার তারা যদি অর্ডার হারায়, তাহলে আমার যে ঋণটা ছিল ওইসব গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে, ফ্যাক্টরিতে, তাদের টার্ম লোন বলেন কিংবা এলসি পেমেন্ট বলেন, সবগুলো কিন্তু তখন এই কোয়ান্টিফিকেশন তখন হবে। এই মুহূর্তে আসলে বলা যাবে না যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিটা সামনে হবে। তবে ইমেজ নিয়ে সবাই প্রশ্ন তুলেছেন। আমরা ইমেজের দাম তো যেটা হচ্ছে যে এই যত লক্ষ কোটি টাকাই হোক না কেন, ইমেজ যে প্রাইস সেটা কিন্তু আপনি কোনোভাবে কোয়ান্টিফাই করতে পারবেন না। এই ইমেজ বা ভাবমূর্তি যে নষ্ট হয়েছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে সবাই বলছে, সে বিষয় নিয়ে এরপরে আলোচনা করব। একটি বিরতি নিতে হচ্ছে, এরপরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করব। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে সেখানে আলোচনায় আমাদের বেশ গুরুত্বের সাথে একটি বিষয় উঠে এসেছে, যে ভাবমূর্তির বিষয়টা। এই কয়েকদিনে যে গেল কয়েকদিনের পরিস্থিতিতে ব্যবসায়ীরা, বিভিন্ন প্রতিনিধি মহল বা বিভিন্ন অঙ্গন থেকে বলা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের মানে ভাবমূর্তিটা অনেকটা মানে প্রশ্নবিদ্ধ। আমি যদি দীপুবের কাছেই প্রথমে যেতে চাই, যে আসলে ভাবমূর্তিটা আমরা এর আগেও দেখেছি আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও হয়েছে। আমি যদি 13-14 সালের কথাই বলি, সে সময়ও তো এক ধরনের ভাবমূর্তি নষ্ট হয়েছিল। এই সময়তে আসলে সেই ভাবমূর্তির জায়গাটা কি আরও বেশি ক্ষুণ্ণ হতে চলেছে? দেখুন, আপনি 13-14 সাল কেন, আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, আপনার 88, 90, 90 দশকের আন্দোলনের সময় ভাবমূর্তি নষ্ট হয়েছে, তারপরে 13-14তে হয়েছে, তারপরে 18তে হয়েছে। তো জ্বালাও পোড়াও কিন্তু আমাদের দেশে অনেকবারই হয়েছে। আপনি যদি গ্রাফ করেন যে বাংলাদেশের উন্নতির দিক দিয়ে, এই লাস্ট 15 বছরে আমরা যে উন্নতি করেছি, সেই উন্নতি কিন্তু আগের 15 বছরের আগের উন্নতির চাইতে দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ হতে পারে। এর কারণটা কী ছিল? এর কারণটা ছিল পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আমাদের দেশ যখন পলিটিক্যাল স্টেবিলিটি ঠিক থাকে, তখনই কিন্তু বহির্বিশ্বের মানুষরা বিনিয়োগের জন্য আকৃষ্ট হয়। এর আগের দেশে ব্যবসা এসেছে, কিন্তু তার পরিমাণ খুবই সীমিত ছিল। এই 15 বছর যখন দেশে কোনো পলিটিক্যাল গণ্ডগোল হয়নি বা সেই রকম জ্বালাও পড়া হয়নি, তখন মানুষ মনে করেছেন না, এই দেশে বিনিয়োগ করা যায়, এই দেশের আপনার লেবার কস্ট সস্তা, এই দেশের কারেন্টের ব্যাপারগুলো সস্তা, এই দেশের অফিস আদার সব কিছু বহির্বিশ্বের তুলনায় যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু তারা কিন্তু মানে আদার দেশের কান্ট্রির ব্যবসায়ীরা কিন্তু আমাদের দেশে আকৃষ্ট হয়েছিল। যখন আবার তারা দেখছে যে না, এই দেশ আসলে ওই পর্যায়ে আসে নাই, আবার এই ধরনের গণ্ডগোল শুরু হচ্ছে বা আনরেস্ট অবস্থায় চলে আসছে, তখন তারা কিন্তু তাদের যে বিনিয়োগটা সিকিউর কিনা এটা তারা প্রথমে চিন্তা করবে। তাদের কিন্তু অনেক বড় একটা বিনিয়োগ এই দেশে আমাদের দেশে নিয়ে আসছে। যখনই একটা মানুষ, শুধু দেশের মধ্যেও আপনি ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসাতেই যদি আগে চিন্তা করবেন যে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন সেই টাকাটা সিকিউর কিনা, প্রফিটটা পরে, আগে আপনার টাকাটা মানে ক্যাপিটালটা আপনার সিকিউর কিনা, তখনই কিন্তু আপনি আকৃষ্ট হবেন। যখন দেখবেন যে না, ওই এলাকায়, যদি আপনি দেশের মধ্যে চিন্তা করেন যে এই এলাকার মানুষজন বেশি গণ্ডগোল করে, এই এলাকায় মানুষজন একটু মানে চাঁদাবাজি বেশি হয়, আপনি কিন্তু ওই এলাকায় ফ্যাক্টরি করবেন না। যে এলাকার চাঁদাবাজিটা কম হয়, যে এলাকায় গণ্ডগোল কম হয়, রাজনীতিক প্রবাহ, সেই যে এলাকায় কিন্তু আপনি আপনার নিজের ফ্যাক্টরি করবেন, এটা দেশের মধ্যে। আর বহির্বিশ্বরা তো আরও বেশি ওরা কনসাস, যে ওরা সব কিছু ক্যালকুলেশন করে যে 5 বছর পরে কি হবে, 3 বছর পরে কি হবে, সব কিছু চিন্তা করে ওরা বিনিয়োগ করে। এখন যে পরিমাণ যে ঘটনাটা ঘটে গেল, মানে এইটার পরে কিন্তু বহির্বিশ্বের সব লোকই অনেকেই চিন্তাভাবনা করছে যে ফার্দার ইনভেস্টমেন্ট তারা এই দেশে রাখবে কিনা, যারা করেছিল সেইগুলো রাখবে কিনা বা সেটা বাড়াবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু এখন তারা চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি একটু আলমদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে ভাবমূর্তি নিয়ে তো একটা প্রশ্ন উঠছেই। তো এই পরিস্থিতিতে কি কোনো বিনিয়োগকারী কি বিনিয়োগ না করে বা তাদের অর্ডার ক্যান্সেল করেছেন বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? আরও একটু জানতে চাই যে মানে বাংলাদেশ থেকেও কি এই পরিস্থিতি, যখন বাংলাদেশি বিনিয়োগকারী যারা রয়েছে তারা কি বিদেশ নির্ভর হতে পারে কিনা,
এই জায়গাটা একটু বিষয়টা একটু জি হ্যাঁ, আপনি যেটা বললেন যে অর্ডার কোনো ক্যান্সেল হয়েছে কিনা, অ্যাটলিস্ট আমি আমার যে ইন্ডাস্ট্রি আইসিটি ইন্ডাস্ট্রি সেখানে আমি বলতে পারি যে কিছু অর্ডার যারা হয়তো বাংলাদেশে যারা বিপিও ইন্ডাস্ট্রি কাজ করে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হলো তখন মানে একদিনের নোটিসে তাদের অনেকেই যে কাজগুলো চলছিল তারা সেগুলো ডাইভার্ট করে দিয়েছে ভিয়েতনামে, শ্রীলঙ্কাতে এবং কিছু ইন্ডিয়াতে এবং হয়তো অন্যান্য দেশে, আমি জানি না ঠিক, এরকম তারা অর্ডারগুলো ডাইভার্ট করে দিয়েছে সো দ্যাট তারা মানে ডেলিভারিটা দিতে পারে তাদের ক্লায়েন্টের কাছে। মুশকিল হচ্ছে যে এই অর্ডারগুলো কি আবার বাংলাদেশে ফিরে আসবে কিনা। যেমন আমার সাথে 3টা কোম্পানির কথা হয়েছে, তাদের একটা বড় অপারেশন বাংলাদেশে ছিল, বিপিও অপারেশন, এবং এখান থেকেই তাদের হেডকোয়ার্টার ছিল ঢাকাতে। তারা কিন্তু চিন্তা করছে যে ঢাকাতে আর হেডকোয়ার্টার রাখবে না। সো এইটা কিন্তু একটা বড় ড্যামেজ। সো এইটা এখানে এখন মুশকিল হচ্ছে যে ভাবমূর্তির কথা যে নষ্ট হয়েছে এটা তো আমরা সবাই বলছি, এটা সবাই বুঝতেও পারছে, কিন্তু এটা কিভাবে রিস্টোর করা যায় সেটা নিয়ে আমাদের আসলে এখন চিন্তা ভাবনা করা দরকার। আমি মনে করি যে এইখানে মানে একটা জিনিস একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের একটু কম ছিল, গত 1-1.5 বছর ধরে কিন্তু কম ছিল। আপনি যদি রিপোর্টগুলো দেখেন তাহলে দেখবেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু কমেছে, 6% মতো কমেছে। এর আগের বছরও কিন্তু বলছে 14%। আমাদের দেশে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কিন্তু ঠিক নেই। রাইট, আমি এর জন্য নাম্বার বলছি না, কিন্তু এর আগের বছরও কিন্তু সেটা কমেছে। সো কেন কমেছে, এখানে কিন্তু অনেকগুলো রিজন আছে। রিজনের মধ্যে একটা বড় রিজন ছিল হচ্ছে যে আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যে সমস্যাটা, যেখানে অনেক লাল ফিতার দৌরত্ব আছে, এই আছে সেই আছে, এগুলো আছে। যদিও সরকার নানা রকমভাবে ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করেছেন, স্পেশাল ইকোনমিক জোন বাড়ানো হয়েছে, হাইটেক পার্ক বাড়ানো হয়েছে ইত্যাদি, কিন্তু তারপরেও এই জিনিসগুলো রয়ে গেছিল। আরেকটা যেটা বড় সমস্যা আমাদের দেশে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে দক্ষ জনবলের অভাব, এবং বিশেষ করে মিড ম্যানেজমেন্ট। আপনি দেখবেন যে আমাদের দেশে যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনি গিয়ে দেখেন বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে দেখবেন যে হয় ইন্ডিয়ান কাজ করছে না শ্রীলঙ্কান কাজ করছে, ওই ম্যানেজারিয়াল লেভেলে, মিড ম্যানেজারিয়াল লেভেলে, প্রোডাকশন লেভেলে, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছে হয়তো এই ধরনের ডিজাইনিং সেক্টরে। এক্স্যাক্টলি। সো এই যে মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের একটা দক্ষতার অভাব রয়েছে। সো এই কয়েকটা জিনিসের কারণে কিন্তু আমাদের এখানে ইনভেস্টমেন্ট কমা শুরু করেছিল। তার মধ্যে যদি আবার মরার উপর খাড়ার ঘা এটা হয়, ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে কিন্তু এফডিআই আরও অনেক কমবে। আমাদের দেশে এফডিআই, আমি একটা রিপোর্ট পড়ছিলাম, আমাদের দেশে এফডিআই মানে আমাদের জিডিপির 1% এফডিআই আসে, জিডিপির 1%, খুবই নগণ্য। আপনি যদি এটাকে মিনিমাম 5 থেকে 6% করতে পারেন তাহলে আপনার জিডিপি কিন্তু 10% বৃদ্ধি পাবে। সো এইখানে আমাদের টার্গেট থাকা উচিত ছিল যে আমরা ওই 1% অফ জিডিপি থেকে আমরা 5% বা 6% কীভাবে নিব। তো সেই জন্য আমাদের এই যে প্রবলেমগুলো বললাম সেগুলো আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আপনার ইজ অফ ডুইং বিজনেস যেটা বলা হচ্ছে, দক্ষ জনবলের কথা বলা হচ্ছে, এছাড়া ইনফ্রাস্ট্রাকচারের কথা তো আছেই, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার বলেন, ঢাকা চিটাগং হাইওয়ের কথা বলেন, এগুলো তো আছেই। এখন কথা হচ্ছে যে আমাদের ইমিডিয়েট কি করতে পারি। মানে আমি আসলে মানে এটা নিয়ে খুবই মানে আমি জানি না, এটা আমার কাছে কোনো ম্যাজিক নাই, বিকজ এরকম একটা, এগুলো তো মানুষের মনের ব্যাপার। মানুষ যখন একবার ভয় পায়, একবার যখন আস্থা হারিয়ে ফেলে, তখন তাদেরকে কিভাবে আপনি কনভিন্স করবেন? ডেটা দেখিয়ে কনভিন্স করা মুশকিল, আপনাকে দেখাতে হবে। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি বারবার ফিরে আসছি আমার ডোমেনে। যখন আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি মাত্র একটা সাবমেরিন কেবলের উপর ডিপেন্ডেন্ট ছিল, সিমি V4, ওটা প্রায় কাটা পড়তো, আপনার মনে আছে কিনা, আমি কয়েক বছর আগের কথা বলছি। তখন কিন্তু এটা আমাদের ইন্টারাপশন হতো, তখন কিন্তু আমাদের বিদেশি ক্লায়েন্টরা এখানে কাজ দিতে চাইতো না। পরে আমরা কি করলাম, আরেকটা সাবমেরিন কেবল নিলাম, আমরা টেরেস্ট্রিয়াল কেবল নিয়ে আসলাম ইন্ডিয়া থেকে। সো আমরা তখন আমাদের ক্লায়েন্টদেরকে বলা শুরু করলাম যে আমাদের কিন্তু মাল্টিপল রিডান্ডেন্সি আছে, সো আমরা এটা খুব আমাদেরকে তোমরা ভরসা করতে পারো। এখন তো দেখা গেল যে মানে এরকম একটা ঘটনা ঘটলো। তো এইখানে আমরা শুধু দেখানোর স্বার্থেও যদি হয়, লোক দেখানোর স্বার্থেও যদি হয়, আমরা যদি এরকম বলি, আমরা এটা একটা উদাহরণ হিসাবে বলছি যে ঠিক আছে আমাদের তো এগুলো আছে, আমরা স্যাটেলাইটও ব্যবহার করব, এখন থেকে ভিস্যাট ব্যবহার করব, যদি ভবিষ্যতে কখনো ইন্টারনেটে মানে আমাদের তার কেটে যায়, পুড়ে যায়, অথবা ধরে নিলাম আমাদের প্রাকৃতিক দুর্যোগও কিছু হয়, তখন আমরা স্যাটেলাইট দিয়ে কিন্তু আমরা যোগাযোগ রাখতে পারবো। এইটা দেখিয়েও যদি আমরা কিছুটা
আস্থা অর্জন করতে পারি, আমি বলছি এই ধরনের কিছু স্ট্র্যাটেজি লাগবে। আমাদের দক্ষ জনবলের অভাব। আমরা যদি ইমিডিয়েটলি একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনি একটা বিরাট জনবল তৈরি করে ফেলেন, ধরেন ব্লক চেনের একটা ইঞ্জিনিয়ার তৈরি করে ফেললেন, 5,000 ইঞ্জিনিয়ার, আইওটির ইঞ্জিনিয়ার তৈরি করে ফেলেন, কথা আমি বারবার আমি আইটি নিয়েই কথা বলছি। সো তখন আমরা বলতে পারবো দেখো আমাদের কিন্তু বড় একটা ভালো দক্ষ জনবলের পুল আছে, সো তোমরা আমাদেরকে কাজ দাও, আমরা ভালো কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। সো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি দরকার, কিছু ইমিডিয়েট, কিছু মিড টার্ম, কিছু লং টার্ম। এইটা করলে হয়তো আমাদের কিছুটা রিস্টোর, মানে এই আস্থা আবার আমরা ফিরে পাওয়ার একটা চান্স থাকবে। আচ্ছা, এবার একটু আমাদের ফারুক ভাইয়ের কাছে আসতেছে রেমিটেন্স নিয়ে। আমরা তো দেখেছি যে যদি 19 থেকে যদি 24 জুলাই পর্যন্ত যে সপ্তাহে গেছে, এই সপ্তাহে রেমিটেন্স খুবই কম ছিল। মানে এই যে ইন্টারনেট বন্ধ থাকার ফলে ব্যাংকিং চ্যানেল দিয়ে যে রেমিটেন্স আসে, সেই জায়গাটি এখন কি অবস্থা, এবং এখন তো পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক। জুলাই মাসের রেমিটেন্সের ব্যাপারে যেটা আমরা জানি সেটা আমরা সবাই বুঝতে পারছি যে যেহেতু ব্ল্যাকআউট ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, ব্যাংকগুলো বিদেশের সাথে বিচ্ছিন্ন ছিল, আপনার এই রেমিটেন্সটা আসতে পারেনি। এখানের মধ্যে আরেকটি বিষয় এখন অনেকে বলছিলেন কিংবা আশঙ্কা করছেন কিংবা প্রচারণাও চালানো হচ্ছে হয়তো, যে অনেকে এখন বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে না। এটা আমি অনেককে বলেছি, এটা আমি ওই আশঙ্কাটা করছি না। কারণ কথা হচ্ছে বাংলাদেশে অধিকাংশ রেমিটেন্স বেশিরভাগই আসে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার বর্গকে চালানোর জন্য। সুতরাং কেউ যদি মানে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কিংবা পলিটিক্যালি বায়াসড হয়ে রেমিটেন্স পাঠাবে না, সেটি ঠিক ভাবা যায় না। কিন্তু ভয়টা হচ্ছে অন্য জায়গায়। ভয়টা হচ্ছে যে এই যে ব্যাংকিং চ্যানেলের যে হঠাৎ করে যে ঘটনাটা, নজিরবিহীন ঘটনাটা ঘটলো, কারণ 2-3 দিন ব্যাংক বন্ধ থাকা, একেবারে বিদেশের সাথে বিচ্ছিন্ন থাকে, এরকম ঘটনা কিন্তু আমার দীর্ঘ ব্যাংকিং এক্সপিরিয়েন্সে আমি কখনো দেখিনি, তার আগেও ঘটেনি কখনো। তো সুতরাং এই পুরো সুইট ব্যবস্থার সাথেই যে যোগাযোগ ব্যাপারটা পুরো আমরা বিদেশের সাথে বিচ্ছিন্ন ছিলাম, সোজা হিসাব, এর মধ্যে কোনো কিছু ঘটেনি। ব্যাংক যদি বন্ধ থাকে তাহলে আপনার সবই তো বন্ধ, ব্যাংক যদি বন্ধ থাকে। হ্যাঁ, সাধারণভাবে তো নর্মালি যে সাপ্তাহিক ছুটি থাকে বা অন্য যেসব ছুটি থাকে, সেসব ছুটিতে তো সার্ভার বা ব্যবস্থা চালু থাকে। এমনিতে আসলে আমরা বিশ্বের সাথে আমাদের ব্যাংকগুলো 3 দিন বন্ধ থাকে। আপনি চিন্তা করেন, আমাদের রবিবার খোলা, ওরা বন্ধ, আমরা শুক্র শনিবার বন্ধ, ওরা খোলা। সুতরাং সেই হিসাবে ধরলে আমরা 3 দিন, সপ্তাহে 4 দিন আমরা বিদেশের সাথে লেনদেন করা যায়, একেবারে রিয়েল টাইম ট্রানজ্যাকশন করতে পারি। সুতরাং সেইটাও আমাদের মাথায় রাখতে হবে। রেমিটেন্সের বিষয়টা এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে যারা আমাদের অধিকাংশ রেমিটেন্স যেটা আসে আমাদের দেশের তাদের দরিদ্র পরিবার কিংবা অসচ্ছল পরিবারের জন্য আসে। ভয়টা ওখানেই বলছে যে এটা যদি হুন্ডির কাছে চলে যায়, যেটা আমরা আগেও ভয় পাচ্ছিলাম, এটা নিয়ে কী করা যায়। আর একটা কথা আমি যেটা বলতে চাইছিলাম, যে একটু আগে সৈয়দ আলমাস কবির সাহেব এটা কথাটা বলছিলেন যে মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের যে মানুষের দক্ষ জনশক্তির বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, এটা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো স্পেশালাইজড, ওখানেও তো বিদেশিরা কাজ করছে এখন। এটা অনেকবার জানি কী পরিমাণ বিদেশি আমাদের দেশে কাজ করে। শুধু তাই নয়, আমরা অনেকেই জানি যে এমনকি 3 স্টার হোটেলগুলো যেমন কক্সবাজার এইসব জায়গায় কিন্তু শ্রীলঙ্কার লোক, হসপিটালিটির লোকজন ওইখানে এসে কাজ করছে। আমরা ওইখানেও আমরা কিন্তু দক্ষ লোকজন পাচ্ছি না। কিন্তু আমাদের দেশে তো হসপিটাল ম্যানেজমেন্টের উপরে অনেক আমাদের এখানে তো হয়েছে, যথেষ্ট পরিমাণ নাই। যথেষ্ট আমাদের এখানে ভালো লোক আছে, দক্ষ লোক আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ। হ্যাঁ, মনে করেন আগে হসপিটালিটি নিয়ে, এখন ঢাকা ইউনিভার্সিটির আপনার বিজনেস ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্ট আছে, আগে কখনো ছিল না। এটা এই জন্য হয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। এবং কোয়ালিটি হিসাবে যদি আপনি ধরেন, এবং আশা করি খুব শীঘ্রই এই জায়গাটিতে আরো বেশি সমৃদ্ধ হবে বাংলাদেশ। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে এখন, এর পরবর্তীতে সেই বিষয় এবং রেমিটেন্স নিয়ে আরো আলোচনা করব। এখন প্রকাশে নিচ্ছি আরো একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ফারুক ভাইয়ের সাথে, যে দক্ষ জনবল নিয়ে আপনি বলছিলেন। দক্ষ জনবলটা আমাদের দেশে তো আপনি যে বলছিলেন যে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টের উপরে যে উদাহরণ হিসেবে বলেছিলাম আমি উদাহরণ হিসেবে বলেছিলাম না। জি বলেন। তারপরেও তো দক্ষ জনবল নিয়ে তো একটা প্রশ্ন আছেই আমাদের। আছে তো বটেই। সেটি হচ্ছে, দেখেন আমাদের দেশে রেমিটেন্স সবচেয়ে বেশি কোন জায়গা থেকে আসে? মিডল ইস্ট থেকে আসে, আরব বিশ্ব থেকে আসে, তাই তো?
মিডল ইস্ট কিংবা আরব বিশ্বে কোন শ্রেণীর কিংবা কোন লেভেলের আমাদের জনশক্তি যায়, একেবারে অদক্ষ জনশক্তি যায়। আমরা বিভিন্ন জায়গায় হোটেল ইত্যাদি সব জায়গায় গেলে দেখি পরিচ্ছন্নতা কর্মী সব বাংলাদেশের। তার মানে কি একেবারে অদক্ষ শ্রমিকরা যাচ্ছে। আমরা এই লেভেলটাকে এখনও তুলতে পারিনি। আমাদের ভোকেশনাল, আমাদের এখানে অনেক 100-150 ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তো নাই। তাহলে আমি কি ওখান থেকে ওই হোয়াইট কলার গ্র্যাজুয়েট যাদের আমরা তৈরি করছি এইসব ইউনিভার্সিটিগুলো থেকে, আমি অনেকগুলো নাম দিয়েছি, ব্যাঙ্গের সাথে ইউনিভার্সিটি, এখান থেকে আমরা হোয়াইট কলার গ্র্যাজুয়েট তৈরি করছি, BBMBA তৈরি করছি। তারা কিন্তু মিডল ইস্টে গিয়ে ওই পরিচ্ছন্নতা কর্মীর কাজ করবে না। যারা করবে তাদেরকে আমাদেরকে আসলে আরও দক্ষ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হয়তো অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, এগুলো এফেক্টিভ কিনা এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যেহেতু আরব বিশ্ব থেকে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি আসে, ভাষা একটা বড় ব্যাপার। আমরা কি তাদেরকে আরবি ভাষায় শিক্ষিত করে বাইরে পাঠানোর ব্যবস্থা করি নাই। তারপরে রেমিটেন্সের কথা যদি আরেকটি কথা আমি বলি, এটা অনেক জায়গায় বলেছি আমি, সেটি হচ্ছে এই যে রেমিটেন্স যারা পাঠায়, ওই যে মিডল ইস্টের উপর নির্ভরশীলতা আমাদের, ওখানে যেসব শ্রমিকরা যায়, মানে অদক্ষ শ্রমিকরা যায় এবং অসচ্ছল পরিবার থেকে যায়, তাদের মধ্যে একটা ব্যাপার আছে, তাদেরকে আমাদের কী ট্রিটমেন্ট দিচ্ছি। ঢাকা এয়ারপোর্টে নামার পর থেকে তারা দালাল থেকে শুরু করে সবার খপ্পরে যে পড়ে, আমরা কি তাদেরকে ওরকম কোনো ব্যবস্থা নেওয়া কি উচিত ছিল না, যে তাদেরকে আমরা বিশেষ মর্যাদায়, যারা বৈধ পথে পাঠাবে তাদেরকে বিশেষ মর্যাদা, এয়ারপোর্টে বিশেষ ব্যবস্থা তাদের জন্য। সেই জায়গাগুলো আমরা খুবই নগণ্য দেখেছি এবং এয়ারপোর্টে তারা যখন আসে তখন তাদেরকে কিভাবে হেনস্থা করা হয় সেটাও আমরা দেখেছি। কিন্তু আমি আবার একটু আপনার কাছে থাকতে চাই যে এই যে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য যে কি বলে ব্যাংকগুলোকে বেশি মুনাফার যে অফারের কথা বলা হচ্ছে বা ডলারের দাম বৃদ্ধির ব্যাপারটা বলা হচ্ছে, তাহলে কি কেন্দ্রীয় ব্যাংক কি একটা কড়াকড়ি আরোপ করে দিচ্ছে বা এরকম কোনো কিছু মনে হচ্ছে? বিষয়টা না, বিষয়টা হচ্ছে এখন তো আপনার একটা ক্যাশ সাবসিডিও দেওয়া হচ্ছে যারা বৈধ পথে পাঠাবে। আমি সেটা বলছি না, আমি যেটা উপরে জোর দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি এই যে আমি যে শ্রেণীটার কথা বলছি মিডল ইস্টে যারা যায়, তারা কিন্তু আমাদের দেশে তাদের খুব মর্যাদার চোখে আমরা দেখি না। বিদেশে তো বটেই, দেশে আসার পরও আমার প্রস্তাব যেটা হচ্ছে সেটা যদি এরকম হতো যে আমরা অনেকের জন্য অনেক ধরনের মানে হাউজিংয়ের ব্যবস্থা করছি। আমরা যদি মনে করেন, উদাহরণ হিসেবে বলি, যে বৈধ পথে এই পরিমাণ টাকা যদি দেশে পাঠায়, তোমাদের জন্য আমরা সরকার একটা প্লট দিবে, জায়গা দিবে, তাদেরকে বিশেষ ব্যবস্থায় তাদেরকে এয়ারপোর্ট থেকে বিশেষ মর্যাদা দিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে। এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম ব্যাপার, কিন্তু ইস্যুটা হচ্ছে এই শ্রেণীটা কিন্তু এই জাতীয় একটা স্বীকৃতি এবং মর্যাদার কাঙ্গাল। আমরা তাদেরকে অন্যভাবে দেখি, লকডাউন আপন যা বলি আমরা ইংরেজিতে, আমরা সেইভাবে না করে যদি তাদেরকে সত্যিকার রেমিটেন্স যোদ্ধা বলি, আমরা তাদের যোদ্ধার সম্মানকে দিচ্ছি। সুতরাং এই ব্যাপারগুলো যদি ভাবা হতো, তাহলে 2-3 টাকা ডিফারেন্সে তারা কিছু মনে করতো না। তারা বুঝতো যে আমরা 2 টাকা কমেও যে আমি বৈধ পথে পাঠাই, আমি দেশে গিয়ে একটা বিশেষ মর্যাদা পাবো। এই জিনিসটা দাম কিন্তু তাদের কাছে অনেক বেশি, বিকজ তারা এখানে কখনো পায় না এই জিনিসটা। তাদেরকে যদি দেওয়া হয়, দে উইল বি এভার গ্রেটফুল। আমি এইটাই বলছি, এইভাবে তাদের মন জয়, তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে। অবশ্যই। আমি একটু আলমাজ ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে ইন্টারনেট তো এখন দিয়েছে, যদিও ধীরগতির একটা প্রশ্ন রয়েছে, ওয়েবসাইট ভিত্তিক ব্যবসা বা যারা সফটওয়্যার কেন্দ্রিক যেসব উদ্যোক্তা রয়েছে, ফ্রিল্যান্সার রয়েছে, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে অনেকেই বিভিন্ন দেশে চলে গেছে, নেপাল বা শ্রীলঙ্কায় চলে গেছে। এই জায়গাটিতে বিনিয়োগ হারানোর পরিমাণটা কেমন, এটা কি আপনারা নিরূপণ করেছেন বা এই জায়গাটিতে কি ধরনের আশঙ্কা রয়েছে? আগেন কোয়ান্টিফাই করা তো এখনো যাচ্ছে না, হয়তো আর একটু সময় লাগবে যে স্পেসিফিক্যালি কত টাকা লস হয়ে থাকতে পারে। কিন্তু ওইটাই যেটা আমি বারবার বলছি, যে যেহেতু এই ধরনের একটা হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো, এরপরে যারা মানে আমাদের কাজগুলোকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বা মানে নিজেরাই হয়তো অন্য দেশে গিয়ে কাজ করছে, তারাও কিন্তু এখন চিন্তাভাবনা করছে যে ওখানে একটা সেট আপ করবে, যে হয়তো নেপালে একটা সেট আপ করবে অথবা শ্রীলঙ্কায় সেট আপ করবে, দুবাইতে সেট আপ করবে। হ্যাঁ, এবং ওই দুবাই থেকে যখন তারা কাজ করা শুরু করবে, সেই টাকা কি বাংলাদেশে আনবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। সো এগুলো একটু সন্দেহ। আমার মনে হয়, আমি বারবার করে যেটা বলছি, যে আমরা ভবিষ্যতের দিকে তাকাই। ভবিষ্যতের দিকে তাকানোর জন্য সরকারকে যেটা স্ট্র্যাটেজির কথা এর আগে বলছিলাম, যে একটা ভালো স্ট্র্যাটেজি নিতে হবে খুব তাড়াতাড়ি করে, যে আমরা কিভাবে আমাদের এই মানে ব্যবসার মানে যে ভাবমূর্তিটা, মানে আমাদের এই এনভায়রনমেন্টের ভাবমূর্তিটা, ব্যবসায়িক এনভায়রনমেন্টের ভাবমূর্তিটা, এটাকে আমরা আরও বেটার করতে পারি বিদেশিদের কাছে। এবং সেইখানে
দেখেন আমি বলছিলাম যে অলরেডি কিন্তু এফডিআই কম ছিল। এখন যদি আবার এই ধরনের ঘটনা ঘটে, আমরা কিন্তু বিদেশি মিডিয়াতে কিন্তু অনেক খারাপ রিপোর্ট দেখছি। আমরা বিদেশি মিডিয়াতে দেখছি যে এখানে ধরেন যে এই জ্বালাও পোড়াও তো দেখছি, প্লাস কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন ইত্যাদি এগুলো নিয়ে কথা হচ্ছে। তো এগুলো তো নেগেটিভ ব্র্যান্ডিং ফর বাংলাদেশ। আপনি মানে অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে ব্র্যান্ডিং বাংলাদেশের কথা, সো আমরা কিন্তু এখানে নেগেটিভ ব্র্যান্ডিং কিন্তু সেই জায়গায় নিশ্চয়ই সরকারও কাজ করবে এবং ইতিমধ্যে কাজ শুরু এবং করেছে। এটা কিন্তু খুব জোর দিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু গত বছর দেখেছি সিএনএন এর সাথে একটা চুক্তি হওয়ার পরে সিএনএন কিন্তু প্রায় ৩-৪ মাস আমাদেরকে ভালোভাবে কভার করেছে। সো এই ধরনের কিছু একটা না করলে অ্যাটলিস্ট আমাদের ব্যবসা, আমি পলিটিক্যাল কথা বলছি না, মানে অর্থনীতির জন্য যেটা করা দরকার, অর্থনীতির জন্য যেটা করা দরকার, যে আমরা একটা ব্যবসা ফ্রেন্ডলি নেশন, ব্যবসায়ী ফ্রেন্ডলি নেশন, এইটা কিন্তু আমার মনে হয় প্রজেক্ট করা দরকার। দিবু ভাই, মানে যে এই যে এফডিআর কথা বলছিল, একটু অ্যাড করে, যে ইমেজের কথা, বিদেশি বিনিয়োগের কথা বলে আপনি খুব ওভার সিম্পলিফাইড ওয়েতে দেখেন না কেন। আমার যে এই এক্সপ্রেসওয়েটা বন্ধ, এটা তো বিদেশি বিনিয়োগ আছে এখানে, তাই না? এই যে তারাও তো ইনকাম হারাচ্ছে, তাই না? এমনকি আমরা জায়কার লোনে যে আমরা করেছি, মেট্রো রেল করেছি, সেটা বন্ধ, সেখান থেকে ইনকাম বন্ধ। এগুলো কিন্তু বিদেশি বিনিয়োগের একদম প্রত্যক্ষ প্রমাণ যে এটা তারা নিরুৎসাহিত হবে। অবশ্যই। একটু দীপু ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে মানে এফডিআর কথা বলা হচ্ছে, আমরা দেখেছি যে গত অর্থ বছরের 11 মাসের হিসাব যদি আমি বলি, কারণ পুরো অর্থ বছরের হিসাব এখনো পাওয়া যায়নি, সেই জায়গাটি দেখেছি যে বিদেশি বিনিয়োগ 6% মতো কমেছে এবং বিশ্ব বিনিয়োগ রিপোর্ট বলছে যে প্রায় 2023 সালেই শুধু বিদেশি বিনিয়োগ কমেছে 14%। তো এই যে বিনিয়োগ কমে যাচ্ছে ধীরে ধীরে, কেন? আমাদের দেশে তো বিশেষ 100 অর্থনৈতিক অঞ্চল রয়েছে, আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে আকর্ষণ করার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, তাহলে কেন কমে যাচ্ছে? সত্যি কথা বলতে যে বিনিয়োগ যে কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনি যদি এটা ক্যালকুলেশন করেন 14% কমেছে, কিন্তু আগে যে পরিমাণ টাকা বিনিয়োগ হতো টাকার অঙ্কে কিন্তু সেটা আবার বেড়েছে। আপনি যদি টাকার ফিগারে যদি আপনি এটা ক্যালকুলেশন করেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের বহির্বিশ্বকে বিনিয়োগ বাড়ানোর জন্য বর্তমান সরকার যে কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছেন সেগুলি কিন্তু খুবই ফ্রুটফুল। যেমন ইকোনমিক জোন বলেন, এই জিনিসগুলি যদি আস্তে আস্তে একটু সময় লাগবে। এখন আপনি সাময়িক দৃষ্টিতে দেখছেন যে বিনিয়োগ কমে গেছে, কিন্তু যদি ওভারঅলে যদি আবার আপনি এটাকে 3 বছর 4 বছরের গ্রাফ করেন, তখন দেখবেন যে এই যে পরিমাণ কমেছে এই চাইতে আরও অনেক বেশি বিনিয়োগটা বাড়বে। তো বিনিয়োগ একবারে তো আপনি হুট করে বাড়াতে পারবেন না, এর জন্য তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে, তাদেরকে আস্থায় আনতে হবে। এখন এই বর্তমানে এই গণ্ডগোলের মধ্যে, এই গণ্ডগোলটাকে কেন্দ্র করে আমাদের বহির্বিশ্বের কাছে আমাদের একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর চাইতে এখন বেশি যেটা নষ্ট হচ্ছে গুজবের কারণে। এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস। যতটুক না নষ্ট হয়েছে বা যা হয়েছে, আমরা বহির্বিশ্বের কাছে আমাদের দেশের কিছু মিডিয়া আছে বা কিছু যারা ফেসবুক চালা বা ইউটিউবার আছেন, তারা এটাকে এমন নেগেটিভলি উপস্থাপন করছেন, যতটুকু নষ্ট হয়েছিল সেটা রিকভারি করতে আমরা কতদিন সময় লাগবে জানি না, কিন্তু এরপরে এই গণ্ডগোলের এই 8-10 দিনের পরে এখন যেভাবে আপনি ইউটিউব খুললেই দেখবেন যে বিভিন্নভাবে চেহারা চেঞ্জ করে, চেঞ্জ করে, ভয়েস চেঞ্জ করে, মানে বহির্বিশ্বের কাছে মানে এই গুজবগুলো তো বিনিয়োগকারীদের চোখেও পড়ছে এবং সেই জায়গা থেকে তাদেরও একটা আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে, অনেক বেশি নষ্ট হচ্ছে। নিশ্চয়ই যে এই প্রযুক্তি যে কর্তৃপক্ষ রয়েছে বাংলাদেশে, তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবেন। এবং এই মুহূর্তে আরেকটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে এসে নিশ্চয়ই এসব বিষয় নিয়ে আরো আলোচনা করা যাবে। এই মুহূর্তে আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিনিয়োগ নিয়েই তো আলোচনা করছিলাম, একটু ফারুক ভাইয়ের কাছে যেতে চাই যে পণ্য আমদানির ক্ষেত্রে তো একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে বা দাম পরিশোধের ক্ষেত্রেও যে সময় নির্ধারণ করা থাকে, এরপরে যদি সেই সময়ের ভিতরে পরিশোধ না করা যায়, সেক্ষেত্রে কি স্থানীয় ব্যাংকগুলোর উপরে কি একটি চাপ আসে না, বা জরিমানার প্রভাবটা, সেই জরিমানাটা কি এই সময়ের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কি সেই রকম পরিস্থিতির ভিতরে পড়তে হচ্ছে? না, ব্যাপারটা তো আমি প্রথমেই বলেছি যে অল্প কয়েকদিনের জন্য। ওই সময় যাদের ম্যাচুরিটি ছিল তারা হয়তো কয়েকদিন ডিফল্ট করেছে। হ্যাঁ, হয়তো মনে করেন এই যেই কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল, সেই কয়েকদিনে যাদের ম্যাচুরিটি ডেট ছিল, এই ম্যাচুরিটি ডেটগুলো এখন সেটা যে কিছু বিষয়ে সবসময় থাকে, ফোর্স ম্যাচুরিটি একটা ব্যাপার থাকে যে এটা আমরা পারি না দেশে এই অবস্থায়। সুতরাং সেক্ষেত্রে কোনো জরিমানা মানে কি ইন্টারেস্ট দিতে হয়,
এটা হচ্ছে একটা বিষয়। আর 2 নম্বর একটা আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো বিষয় যেটা আমরা মনে করি সেটা হচ্ছে আমাদের দেশ থেকে ডিফল্ট কিন্তু নাই আসলে। যত যাই বলি না কেন যে আমরা বিদেশি রপ্তানিকারকদের তাদের যে মেটাতে পারেনি, আমাদের বিল মেটাতে পারেনি, এরকম হয়তো দেরি হয়েছে, কিন্তু একেবারে ডিফল্ট করেছি, দিতে পারেনি এরকম ঘটনা একটিও নেই। বরং আমরা অনেক ক্ষেত্রে পাই নাই, আমাদের এক্সপোর্টাররা, কিন্তু আমরা বিদেশি এক্সপোর্টারদের পাই পয়সা হিসাব করে দিয়ে দিচ্ছি। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের একটা সুনাম আছে, দেরি হলেও আছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটু আমরা শেষ পর্বের দিকে যেহেতু চলে আসছি, আর একটু রেমিটেন্স নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে 1 থেকে 28 জুলাই পর্যন্ত যদি আমরা হিসাব করি, সেখানে দেখা যাচ্ছে যে 165,70,00,000 রেমিটেন্স এসেছে। গত মাসে আমরা দেখেছি যে মানে সর্বোচ্চ ইতিহাসের বলা যায় রেকর্ড 2020 সালের পরে রেকর্ড পরিমাণ এসেছিল। সেই হিসাবে এই মাসে এটি কি স্বাভাবিক? আপনার কাছে কি মনে হয়? এবং ব্যাংকিং চ্যানেলের বাইরে যদি চলে যায়, হুন্ডির মাধ্যমে যেটা হয়, সেখানে কি মানে আমি যদি বলি যে পাচারের একটা সম্ভাবনা রয়েছে কিনা, দুইটি বিষয়। সেটা হচ্ছে যে এটি স্বাভাবিক কিনা এই যে সংখ্যাটা, এবং মানে পাচারের কোনো সম্ভাবনা আছে কিনা। না দেখেন, আসলে ব্যাপারটা হচ্ছে এই অল্প কয়েকদিনের যে সমস্যার কারণে যে কমেছে, এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। এটা তো ট্রেন্ড, তো আসলে একটা আপনি অগাস্টে দেখতে হবে, জুলাই শেষ হওয়ার পরে অগাস্টে কী পরিমাণ এলো, সেপ্টেম্বরে কী পরিমাণ এলো, তখন আপনি ট্রেন্ডটা বুঝতে পারবেন। এই জুলাই মাসের গত লাস্ট 2 সপ্তাহ কিংবা 1 সপ্তাহের ডেটা দিয়ে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারছেন না। সুতরাং যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে, আমি একটু আগে যেটা বলছিলাম, যে বিদেশি রেমিটারদের উপরকে আমাদেরকে ওইভাবে প্রণোদনা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা হুন্ডিতে না যায়। আমি যে কথাগুলো বললাম, এটা আমি সবসময় বলি, আমি জানি না এটা সরকার কিংবা তারা কখনো এগুলো শোনেন কিনা কিংবা সেসব মাথায় রাখেন কিনা, কিন্তু কথা হচ্ছে এটা এইভাবে কিন্তু আমাদের দুটা, একটা হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা, ভাষার বিষয়টি বেশি করে, এটা কখনো এটার উপর জোর দেওয়া হয় না। এই যে যারা বিদেশে যায় আরবি ভাষা শেখানো হয় না তাদেরকে। এখানে একটি বড় দুর্বলতা রয়েছে। আমরা একটু আলমাদ ভাইয়ের কাছে দেখতে চাই যে মানে কর্মসংস্থান বাড়াতে যে ধরনের যত বিনিয়োগ দরকার ছিল, যে পরিমাণ দরকার ছিল, সেই পরিমাণ বিনিয়োগ কি বাংলাদেশে হয় কিনা, এবং মানে এই যে মানে বিদেশি বিনিয়োগ আগের চেয়ে অনিশ্চয়তার দিকে যাচ্ছে কিনা এই পরিস্থিতির মধ্যে দিয়ে। দুটি বিষয়, যে মানে যে পরিমাণ কর্মসংস্থানের জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার ছিল সেটি হচ্ছে কিনা। না, অবশ্যই না। মানে আমাদের এখানে বিনিয়োগ আগে মানে অনেক বেশি দরকার। আপনাকে তো যেটা আগে আমি বলছিলাম যে আমাদের বিনিয়োগ যা আছে এখন, যা হয় আমাদের এফডিআই, তার থেকে যদি আমরা ধরেন 5 গুণ বাড়াতে পারি, আমাদের জিডিপি কিন্তু 10% বাড়বে। সো সেখানে কর্মসংস্থানও বাড়বে, তার মানে কিন্তু কর্মসংস্থান বাড়বে। এবং কর্মসংস্থান শুধু তাই না, কর্মসংস্থান শুধু না, বিনিয়োগ যখন আসে বাইরে থেকে তার সাথে কিন্তু নলেজ ট্রান্সফারও হয়, তার সাথে কিন্তু টেকনোলজি ট্রান্সফারও হয়। এটাও কিন্তু একটা বড় জিনিস। সো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না। একটা বড় রিজন, যেটা আগে বলা হয়নি, আমি এই ফাঁকে বলে রাখি, যে একটা বড় রিজন এফডিআই কমার, সেটা হচ্ছে আমাদের পলিসি ইনকনসিস্টেন্সি। আপনি একটা পলিসি তৈরি করলেন, সেটা আবার দেখা গেল যে 6 মাস পরে বা 1 বছরের মাথায় গিয়ে চেঞ্জ হয়ে গেল, একটা এসআরও দিয়ে চেঞ্জ হয়ে গেল। এইরকম করলে তো বিনিয়োগকারীরা ভয় পাবে, নার্ভাস থাকবে। সো আপনাকে একটা পলিসি করলে সেটা মিনিমাম 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর সাস্টেইন করতে হবে, যাতে বিনিয়োগটা স্বাভাবিক থাকে। এই জিনিসটা আমাদের যদি না থাকে তাহলে কিন্তু এফডিআই কমবে, ভরসা পাবে না, এবং আমাদের এই যে আমাদের বললাম যে নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার, এগুলোও কিন্তু ব্যাহত হবে। হ্যাঁ, ব্যাহত হবে। আমি দীপু ভাইয়ের কাছে একটু জানতে চাই যে ছোট করে, যে সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের দেশে তো অনেকদিন থেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আসছে, সব প্রতিকূল পরিবেশ পার হয়ে চলে আসছে। এখন এই ঘটনার কারণ কি উন্নয়ন কি পিছিয়ে যাবে? উন্নয়ন আসলে উন্নয়নটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সরকারের উপরে। বাংলাদেশ সরকার, বর্তমান গভর্নমেন্ট যেভাবে উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছেন, এবং ওনারা যদি এই ঘটনাটাকে কেন্দ্র করে এই মনোযোগটা আরেকটু বাড়িয়ে দেন, হয়তো উন্নয়ন আরও বাড়বে। আমাদের ইমেজ সংকট যেটা আছে, আমরা আশা করছি যে এই সংকটটা আমরা কাটিয়ে তুলতে পারবো। কিন্তু এই উন্নয়ন বাড়াতে হলে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সেই ইনিশিয়েটিভগুলো নেওয়া খুবই জরুরি। যেমন ভাই বলেন যে দক্ষ জনবল তৈরি করা, তারপরে আপনার হচ্ছে রেমিটেন্সের হুন্ডি যেটা আছে, হুন্ডি ব্যবসাটা থেকে রেস্ট্রিকশন তৈরি করা, এটা যাতে না বাড়ে বা বন্ধ করা যায় সেই ব্যাপারে বেশি মনোযোগী দেওয়া, এবং বিদেশি যারা বাংলাদেশে বিনিয়োগ করবে তাদেরকে আরও বেশি ফ্যাসিলিটি দেওয়া, তাদেরকে সিকিউরিটি দেওয়া, তাদের ফ্যাসিলিটি দেওয়া, তাদের বিনিয়োগটাকে সিকিউর করা,
এই জিনিসগুলোর প্রতি যদি বাংলাদেশ সরকার বা আমাদের গভর্নমেন্ট যদি আরেকটু বেশি নজর দেয় তাহলে অবশ্যই উন্নয়ন বাড়বে আরো দেশে। জি, আমি লাস্ট একটা কথা এক সেকেন্ড অবশ্যই, মানে বলি, অল্প করে। আমাদের ইনোভেশনের উপরে জোর দিতে হবে। ইনোভেশন যদি আমরা বাড়াতে পারি দেখবেন অনেক আমাদের এখানে এসে বিনিয়োগ করা শুরু অনেক বিনিয়োগ আর করছে। আমাদের ইনোভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, আমাদের রেমিটেন্স আমরা দেখেছি যে গত 2022-23 অর্থ বছরের থেকে 2023-24 অর্থ বছরে $230 কোটি বেড়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে চলতি অর্থ বছরে এবং অর্থনীতিও এগিয়ে যাবে সেই প্রত্যাশায় শেষ করছি এখন প্রকাশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।